আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ডক্টর শাহজাহান সাজু, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ। ডক্টর সাজু, আপনাকে যে প্রসঙ্গ নিয়ে আজকে আমরা খুবই একটু তাড়াহুড়ো করে আপনার শরণাপন্ন হচ্ছি একটা বিষয় জানার জন্য, যে দুদিন আগে বরিশালে আদালতে যে ঘটনা ঘটেছে, যে ওখানে আইনজীবীরা বেশ ভাঙচুর করেছেন। ওখানে যিনি বিচারক হিসেবে যিনি ছিলেন, চিফ মেট্রোপলিটনের আদালত, ম্যাজিস্ট্রেটের আদালতে, সেখানে প্রচুরটা হয়েছে। সেটাকে কেন্দ্র করে তারপরে দেখলাম আমরা যে আইনজীবী সমিতি যিনি সভাপতি, তাকেও আইন শৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে গেছেন। এরপরে দেখলাম যে উচ্চ আদালত থেকে সেখানে আইন অবমাননা বিষয়ক একটা ইয়ে দেওয়া হলো, রুলও দেওয়া হলো। এই যে পুরো ঘটনাটা, এমনিতেই তো আমাদের দেশের মানে আদালত সম্পর্কে মানুষের মনে বেশ অনেকদিন ধরে, কিন্তু গত কয়েক বছর ধরেই এক ধরনের মনোভাব যেটা আমরা দেখতে পাচ্ছি, যাকে নাকি আমরা ঠিক প্রত্যাশিত বলতে পারবো না। মানুষের যেন কিছুটা অস্থিরতা মানুষের মধ্যে আদালত নিয়ে, কিছুটা আপনার আস্থাহীনতা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে এই ধরনের ঘটনা যখন ঘটতে থাকে, তো এই সামগ্রিক বিষয়টাকে আপনি আসলে একজন সিনিয়র জজ হিসেবে, সাবেক সিনিয়র জজ হিসেবে, এবং বর্তমানে আপনি আইনজীবীও আছেন, আপনি দুই দিকেই কাজ করেছেন, দুই দিকের অভিজ্ঞতা আপনার আছে, আপনি এই জিনিসটা আসলে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, বিচার ব্যবস্থায় কিন্তু জজ এবং উকিল বা যারা বিচারক এবং অ্যাডভোকেট, এই দুইজনের সমন্বিত কার্যক্রম গ্রহণ করা ছাড়া কোনো বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। আর একটা আইনগত বিষয় বলে রাখি, মাঝখানে যেটা অনেকে জানেন না, যে কোনো ব্যক্তি কিন্তু তার মামলা নিজেই পরিচালনা করতে পারেন, না তার ঘনিষ্ঠ বুদ্ধিমান একজন বন্ধু দিয়ে চালাতে পারেন। 3 নম্বরে এসে হলো অ্যাডভোকেট, কিন্তু ওই 2 নম্বরে যে বাদী নিজেও পারেন না, আসামিও নিজেকে ডিফেন্ড করতে পারেন না, তার ওইরকম ট্যালেন্ট বুদ্ধি বুদ্ধিমান বন্ধুও পাওয়া যায় না, তখন অ্যাডভোকেট ধরা হয়। এখন অ্যাডভোকেট এবং জাজ এরা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ জাস্টিস ডেলিভারি সিস্টেম। কিন্তু আমরা যেটা দেখলাম বরিশালে, এটা অত্যন্ত দুঃখজনক এবং অবশ্যই এটা একটা নিন্দা করার মতো একটা বিষয়। কারণ আদালত তাকে জামিন দিয়েছে, সে বললাম হত্যা মামলা হোক আর যে কোনো মামলাই হোক না কেন, জামিন দিতেই পারে আদালত, এটা তার এখতিয়ার এবং আইনেই আছে। আর যারা এই মব সৃষ্টি করতে চান, তারা পার্লামেন্ট দখল করে নিয়ে তাদের মতো করে আইন করে বলেন যে কোনো জজই কাউকে জামিন দিতে পারবে না, তাহলে খুব ভালো হয়ে যায়, ঝামেলাটা মিটে গেল। কারণ মিথ্যা মামলা একজনকে ঢুকলে তার মরার আগে আর তার বেরোনোর কোনো সুযোগ থাকবে না। তো এখন উনি এমপি ছিলেন, আওয়ামী লীগ করতেন নাকি জামাত করতেন না বিএনপি করতেন, সেটি তো বিচার্য বিষয় না। ওই ব্যক্তিটির বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে সেটি হচ্ছে আদালতের কাছে বিচার্য বিষয়। এবং আমি যতটুকু জেনেছি, ওই ওই যেই 2টা সেকশনে ওনাকে জামিন দেওয়া হয়েছে, এটা বেইলেবল সেকশন। এখন যারা করেছে তারা এটা মেনে নিতে পারেন নাই, যে তারা যে আদালতে একটা কথা হলো, একজন বিচারকের এজলাসের চেয়ার টেবিল, তারা যেখানে অ্যাডভোকেট সাহেবরাই বসেন সেগুলোই তারা ভেঙে ফেলতেছেন, তো তারা কি দাঁড়ায় প্র্যাকটিস করবেন? তার তো বেঞ্চি বসার জায়গায় ভেঙে ফেলতেছেন, ব্রোস্টাম ভেঙে ফেলতেছেন, জজকে হুমকি দিচ্ছেন। তো এখন জজ যদি নিরাপত্তাহীনতায় ভোগে, সে কি অর্ডার দেবে? সেগুলো আমি বিচার করবো না, আমি কোনো অর্ডার দিব না। তাহলে 2 দিন পরে উনি যখন আসামি হবেন তখন তার কি হবে? এবং সেই ফল তো দেখলামই, ওনাকে যখন গ্রেপ্তার করা হয়েছে উনি ওই আদালতে বিচার চাইতে গেলেন, আদালত তাকে জামিন দেয় নাই। এখন তাহলে ওই বরিশালের কোর্ট বিলটা, এখন বরিশালের, এখন যেহেতু উনি নিজেই আন্দোলনের নেতা, বারের প্রেসিডেন্ট, ওনাকেই যখন গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এবং ওনাকে জামিন দেয় নাই, তা আমি মনে করি ওই সময় তো তারা বাইরে বিরোধী দল বা আওয়ামী লীগ করে বা অন্য যে দলই করুক, তাদেরকে জামিন দেওয়ার কারণে চেয়ার টেবিল ভাঙছেন। এখন বারের প্রেসিডেন্টে জামিন নেওয়া দরকার না, পুরো বিল্ডিং পোড়ায় দেওয়া দরকার না পেট্রোল দিয়ে? আহা, বারের প্রেসিডেন্টকে আপনি গ্রেপ্তার করেছেন, তাকে জামিন দিচ্ছেন না। যে বাইরে, যে এমপি না, মন্ত্রী না, সাধারণ মানুষ, আগে রাজনীতি করতো, এটা তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, তারে জামিন দেওয়ার জন্য যদি আপনি চেয়ার টেবিল আর এজলাস ভাঙেন, তো এখন বারের প্রেসিডেন্টকে অ্যারেস্ট করার জন্য এবং জামিন না দেওয়ার জন্য পুরো কোর্ট বিল্ডিং জানাল দেওয়া উচিত পেট্রোল দিয়ে, অকটেন দিয়ে। তা এই যদি হয় অবস্থা, তা বিচারকরা কি কোনো আদেশ দিতে পারবেন? আজকে আপনি অ্যাডভোকেট, বারের প্রেসিডেন্ট, আপনার পছন্দ হয় নাই, আপনি যে কোর্ট ভেঙে ফেলবেন। তো 2 দিন পর আপনি যখন বিরোধী দলে যাবেন, তখন ওই জজই তো থাকবে, ও না থাকুক তার একজন ব্রাদার জজ থাকবে। তখন আপনাকে যখন জামিন দেবে না, তখন আপনার কি হবে?
একটু ভাবতে হবে তো। আর বিচার ব্যবস্থা যদি না থাকে, ভাই কি বলবো, আমার আপনার কারো কোন তো জীবনের নিরাপত্তা নাই, কেউ কোনো বিচার পাবে না, একটা ফেইল্ড স্টেট হয়ে যাবে, এটা অকার্যকর একটি রাষ্ট্র হয়ে যাবে। রাজ্য যদি, একটা রাষ্ট্র যদি অকার্যকর হয়, তখন আইন কিভাবে চলে? জোর যার মুলুক তার, যার শক্তি বেশি, অপরপক্ষকে তো মামলা দিয়ে তো লাভ নেই, তোমাকে তো বিচারের আওতায় জেল ফাঁসি দিতে পারো, কোপায় কেটে ফেলি আসো। এবং সেই কোপায় কেটে ফেলার পরে যদি প্রকৃত দোষী নাকি, সে বিচার কে করবে? আপনি, ওই যে একটা ইংরেজিতে একটা কথা আছে, নান ক্যান বি দি প্রসিকিউটর এন্ড অ্যাডজুডিকেটর ইন দি সেম গো। আপনি একই সঙ্গে নালিশকারী আবার বিচারক, দুইটা তো হইতে পারবেন না। আপনি যখন তাকে কোপায় কাটতে যাবেন, মারতে যাবেন, তার বাড়ি পড়াতে যাবেন, লুট করতে যাবেন, তখন আপনিই তো নালিশকারী, যে ওর বিরুদ্ধে বিচার করতে হবে। আপনি বিচার করে ফেলতেছেন, তারা মেরে ফেলতেছেন। আর 2 দিন পরে যখন আপনার উপরে এইটা আসবে বুমেরাং হয়ে, সেটা তো ভাবা উচিত। আপনি বারের প্রেসিডেন্ট, আবার 10-12 জন যারা একসাথে ওনার সাথে গেছেন, তারা তো অ্যাডভোকেট। এই ঘৃণিত কাজগুলো তারা করেন কিভাবে? আরো একটা কথা বলি পার্টিনেন্টলি, আপনি বলেছেন যে আমি আসলে 6 বছর ধরে আবার সুপ্রিম কোর্টে, প্রায় 6 বছর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। 36.5 বছর আমি জজ ছিলাম, ডিস্ট্রিক্ট জাজ কোর্টে, সহকারী জজ থেকে, মুন্সিফ থেকে সাব জজ হয়ে এই পর্যন্ত আসছি। তা আমি জুডিশিয়াল সার্ভিসেরও মহাসচিব ছিলাম। আমি তো সবসময় আন্দোলন করেছি যাতে এই দেশের বিচার ব্যবস্থা ঠিক থাকে, মানুষ যেন ন্যায় বিচার পায়। আজকে দেখেন, এইটা কিন্তু উচ্চ আদালতেও সংক্রামিত হয়েছে, বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেট কিন্তু বলছে, আমি নিজেও তার সাক্ষী। শোনেন, একটা মামলায় আমি বলছি, এই মামলাটা জামিন দেওয়া দরকার ছিল একজন ম্যাজিস্ট্রেটের, নট ইভেন ডিস্ট্রিক্ট জাজ। সেই ম্যাজিস্ট্রেটের জামিনটা আমি চাইলাম। এটা বললে আমি উচ্চ আদালতের প্রতি সম্মান রেখেই বলছি, আমার মামলার আসামির নাম এজাহারে নাই। তারপরে তিনি বলেন কি? তখন জেল, এজাহারে নাই। তারপরে সে হলো, তারপরে আরেকটা মামলায়, সে ছোটখাটো মামলায় জেলে আছে। ওই জেলে থাকা অবস্থায় তাকে সোনারেস দেখা, ওই মামলায় তাকে ইমপ্লিকেট করলেন। তো ওই মামলায় তো সে আসামিই না, ওই মামলায় তো তার মধ্যে কোনো এলিগেশন নাই। কারণ সন্দিগ্ধ আসামি হিসেবে যদি কাউকে অজ্ঞাতনামা দিতে হয়, অন্তত একটা 161 লাগে, যে একজন বলছে ভুয়া 161 হোক, একটা গ্রাউন্ড তো লাগবে না। যদি কেউ 164 থাকে, তাহলে সে আসামি না থাকলেও তারা গ্রেপ্তার করেন। তা আপনি সোনারেস দেখালেন, আমি হাইকোর্টে জামিন চাইলাম, বলে যে সরি, আউট অফ লিস্ট করে দিলাম। এটা হইল, বিচার হইলো নাকি? আবার কোন কোন কোর্টে বলতেছে, আমাদের অন্যান্য সিনিয়র অ্যাডভোকেটরা দেখি অনেকেই মানে পত্র পত্রিকায় এবং ইউটিউবে বা বিভিন্ন জায়গায় কথা বলছেন, বলে যে না, এই এই মামলা আমি নিব না। ইউ কান্ট সে দিস। আপনি মামলা নিবেন না, আপনার কথা হচ্ছে আপনি মামলা নিবেন, বিচার করবেন, বিচার আমার পক্ষে যাবে তা তো বলি নাই আমি। আপনি আমার বিচার দেন, আর একটা উচ্চ আদালত আছে, আপিলের ডিভিশন আছে, যাব, রিভিউ আছে, আমি যাব। কিন্তু আপনি আমার মামলার বিচার করবেন না, এই এন্টিসিপেটরি বেল আমি নেব না, পলিটিক্যাল মামলার বেল আমি শুনবো না। তারপরে এগুলো তো আপনি বলতে পারেন, এটা আপনার ওত ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, আপনি বিব্রত বোধ করার অধিকার আছে, সেটা কখন? আপনার মামার, আপনার ছেলের, আপনার বাবার, আপনার চাচার, আপনার খালুর কেস আছে, তা আপনি তো সবই এমব্রেস ফিল করতেই পারেন। কারণ সেখানে আপনার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আসবে, যে না, খালুর কেস করে তার পক্ষে রায় দিয়ে দিচ্ছে, আচ্ছা এটা আমি করবো না, এটা আমি বিব্রত আচ্ছা, বোধ আমাকে করবো। আমাকে একটা কথা বলেন। এই যে যে ঘটনাগুলো আপনি বলছেন, এই সবগুলো ঘটনাই তো আলটিমেটলি বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থার ক্ষেত্রে এক ধরনের সন্দেহযুক্ত করছে, সন্দেহ তৈরি করছে। তো এটা আসলে শুরুটা হলো কবে থেকে? আপনি তো অনেকদিন ধরে আছেন, আপনি কি এটা বলতে পারেন এটা কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? এইটা দেখেন, উম, শুরু হয়েছে এটা অনেক আগে থেকেই, তবে সেটার পরিমাণ কম ছিল বলে তখন আপনার মিডিয়া এত স্ট্রং ছিল না, পত্রপত্রিকা গ্রামে গঞ্জে যেত না। তারপরে আমরা যখন ছোটবেলায় পত্রিকা পড়তাম, বা 1972 সালে যখন পত্রিকা পড়তাম, তখন পত্রিকায় এত নিউজ আসছে না, এত সাংবাদিকও ছিল না, আর এগুলা মানুষের এত এফেক্ট করতো না, এত রেডিও টিভি চ্যানেল ছিল না। এখন যে কোনো যে একটা ঘটনা ঘটলে জাতি জেনে যায়, পুরো জাতিকে আলোড়িত করে এই ঘটনাটা। তখনও ছিল, তার পরিমাণ কম ছিল, কিন্তু এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে উচ্চ আদালতের প্রতি মানুষের আস্থা চলে যাচ্ছে, নিম্ন আদালতের প্রতি আস্থা চলে যাচ্ছে। তাহলে মানুষ তো আইন নিজের হাতে তুলে নেবে, তো মামলা দিয়ে তো কোনো লাভ নাই। ওই মামলায় জামিন পাবে না, ওকে কোপায় কেটে ফেলি, বিচারটা হয়ে যাক, ওর বাড়িটা পোড়াই দিই, তাহলে বিচার হয়ে যাবে। অথবা আমি তো আদালতে স্যারেন্ডার করলে তো আমাকে জামিন দিবে না। তো এই আস্থাহীনতা যদি আদালতের প্রতি সৃষ্টি হয়, আমার আপনার কারো জীবন কিন্তু নিরাপদ না। আজকে যারা মন্ত্রী এমপি হয়েছেন, তাদেরও জীবন কিন্তু নিরাপদ নয়। আপনি কয়জন পুলিশ নিয়ে চলবেন? যখন মানুষ আইন হাতে তুলে নেবে, 5টা পুলিশ, 10টা পুলিশ কোনো কাজে আসবে না। অন্য পুলিশ এসে সহযোগিতা করার আগে আপনার জীবনও শেষ, আপনিও শেষ, রাজনীতি শেষ, সবই শেষ।
এই জন্য আমি অবশ্য একটা দিক থেকে আমি এই সরকারকে ধন্যবাদ দেই যে ওই যারা আন্দোলন করে ওই চেয়ার টেবিল ভেঙেছে তাদের একজনকে গ্রেপ্তার করেছে এবং 12 জনকে খুঁজে বেড়ানো, এটা কিন্তু সরকারে আমি অবশ্যই স্যালুট করব। এইটা হওয়ার কারণে আজকে যারা দলীয় রাজনীতি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যেটাই করেন না কেন, তারা বুঝবে যে না, এর বিচার আছে। এবং আমি মনে করি যে বর্তমান সরকারের এই প্রথম স্টেপটা জনগণ কিন্তু অত্যন্ত ভালোভাবে নেবে। যে অ্যাডভোকেট সাহেব করেছেন, বারের সভাপতি তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং তাকে জামিন দেওয়া হয় নাই। এবং সবচেয়ে আরেকটা ভালো দিক, সুপ্রিম কোর্ট নিজেই এইটার উপরে একটা বিজ্ঞপ্তি জারি করেছেন যে, এবং ওই বিজ্ঞপ্তি জারি করেছেন যে এটার প্রপার যেন বিচার হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং সবকিছু মিলিয়ে সুন্দর একটা সুপ্রিম কোর্ট থেকে এই প্রথম আমার জীবনে 36.5 বছর, যদিও 6 বছর ওকালতি, এই 42 বছর 42.5 বছরে আমি এই প্রথম দেখলাম সুপ্রিম কোর্ট ব্যাপারটা এত শক্ত হাতে হ্যান্ডেল করতেছেন। আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দেই, সুপ্রিম মাননীয় চিফ জাস্টিস তাকে ধন্যবাদ দেই, এবং সেই সঙ্গে আমি সরকারকেও ধন্যবাদ দেই যে এক্সিকিউটিভ অথরিটি তো সরকার, সুপ্রিম কোর্ট সার্কুলার ইস্যু করলেই তো হয় না। সুপ্রিম কোর্টে কামান্ড ট্যাঙ্ক, ফাইটার, গোলা বারুদ, আর্মি কিছুই, পুলিশ নাই। এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল জুরিসডিকশন, মানুষ এটাকে ভয় পায়, মানুষ সম্মান করে। কিন্তু আজকে দেখেন সুপ্রিম কোর্ট টিকে আছে। আজকে 1 লক্ষ লোক যদি সুপ্রিম কোর্টে হামলা করে, তো সুপ্রিম কোর্টে ইট পাটকেল চুন সুরকি সব খুলে নিয়ে যাবে না? কোর্ট থাকবে? তো আমরা তো তো কোর্টটা আছে কেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে ধরনের ঘটনা দেখেছি, যে হ্যাঁ, সুপ্রিম কোর্টের মাঠে এসে নিয়ে এখানে সবাই এসে জড়ো হলো, মব তৈরি হলো, এবং তাদের দাবি অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকদেরকে সরাই দিতে হলো। এটা তো আমরা দেখেছি। না, এটা ঠিক আছে, ইট ইজ দি ফেলিউর অফ দি দেন গভর্নমেন্ট, দি দেন গভর্নমেন্ট। ইট ওয়াজ রাইট, দেয়ার রাইট। ডিউটি, ইট ওয়াজ দেয়ার ম্যান্ডেটরি ডিউটি। They have taken oath, in any way they have taken oath to uphold the constitution, to uphold the law and order, and without any bias, favor and fair. তো সেটা তারা করতে পারে নাই, এটার অবশ্যই আমরা নিন্দা করি। আর আজকে সুপ্রিম কোর্টের যে রোলটা, এটা অত্যন্ত মানে প্রশংসনীয়, কি বলবো, অনেক সম্মান করার প্রশংসনীয়। মতো। যে সভাপতিকে মামলা হয়েছে, পুলিশ অথরিটি তো এক্সিকিউটিভ অর্গান অফ দ্য স্টেট, নট দি চিফ জাস্টিস বা আমাদের জুডিশিয়াল কেউ না, তারা গ্রেপ্তার করেছে। আর তাদের পক্ষে যারা ছিলেন সেই লয়াররা কিন্তু আবার মিছিল মিটিং করেছে। এটা নিয়ে হাইকোর্টেও যারা সমর্থন করেন তারা মিছিল মিটিং করেছেন। এটা দেখবেন পত্রিকায়। আবার তার জামিনের জন্য জামিন কারো দেয় না, হাইকোর্টেও মিছিল মিটিং হচ্ছে। এটা হ্যাঁ, যার যার স্বার্থে। কিন্তু দেখেন ভাই, আমি বলি, আজকে যারা আমরা দেশের নাগরিক, আপনার আদালতের উপরে যদি মানুষের আস্থা হারায় যায়, তারপরে যদি মানুষের এর উপরে শ্রদ্ধাবোধ না থাকে, আমার আপনার কারো জীবন নিরাপদ না। কোনো বিচারপতিও কিন্তু নিরাপদ না, এটাও বুঝতে হবে, কোনো মন্ত্রীও নিরাপদ না। এই জন্য সরকারের অন্তত এইটুকুর জন্য ধন্যবাদ দিই, সরকার এটা ভালোভাবে হ্যান্ডেল করছেন। আর যেটা বললাম যে এটা কিন্তু সংক্রমিত হয়ে যায়, কারণ ছোট্ট দেশ, হ্যাঁ, ওই পর্তুগিজ ভাষায় বলে যে গাডো গাডো, মানে মাখামাখি। হ্যাঁ, তো আমি যেই দেশে ছিলাম জাতিসংঘে ইন্টারন্যাশনাল জাজ, ওই ছিল বলে হাউনিয়ান গাডো গাডো, মানে আমরা নিজেরা মাখামাখি করে আছি। তা আমাদের 18 কোটি লোক এইটুক জায়গার মধ্যে মাখামাখি করে আছি। তো কিছু হইলে সারা জাতি মেখে যায়, একটা সাথে একটা জুড়ে যায়। তো এই জন্য এই বিচার ব্যবস্থার যাতে ঠিক মতো কাজ করে, এটার জন্য আমাদের প্রত্যেকের কাজ করা উচিত। এই সঙ্গে আমাদের মাননীয় চিফ জাস্টিস যিনি আছেন তারও ওথ নিয়েছেন, সমস্ত বিচারপতিরা ওথ নিয়েছেন। তারা যেন কারো প্রতি ভায়াস হয়ে এইভাবে আর না বলেন এই মামলা আমি করব না। এইটা ওথ ভঙ্গ না, গুনাও হবে, আপনি তো নৈতিকতার দিক থেকে পরাজিত হয়ে যাচ্ছেন। তারপরে আপনি যেটা ম্যাজিস্ট্রেট জামিন দেবে, আপনি তো বুঝতেছেন কোন মামলা, যার নাম নাই এজাহারে, মিথ্যা মামলা, আপনি বুঝতেছেন আমার বিরুদ্ধে বাদী কোনো এলিগেশন দেয় নাই, যেটা ম্যাজিস্ট্রেট দেবে, ম্যাজিস্ট্রেট ভয় পাচ্ছে। আর ডিস্ট্রিক্ট জাজ দেবে, সেশন জাজ, সে ভয় পাচ্ছে। আর হাইকোর্টে আসার পরে আপনি কনস্টিটিউশন জাজ, আপনি তো সরকারের কিন্তু চাকর না, আপনি কিন্তু সার্ভিস হতে যেটা বুঝায়, আপনি কিন্তু সার্ভিস করেন না। ইউ আর হোল্ডিং দি কনস্টিটিউশনাল পজিশন টু আপহেল্ড দি ফান্ডামেন্টাল রাইটস that has been enshrined in the constitution। মৌলিক অধিকারের রক্ষা কবচ জন্য শপথ নিয়েছেন। আপনি যদি মৌলিক অধিকার না করে এই মামলা আমি বিচার করব না, এটা আমি শুনবো না, এটা কি আপনি বলতে পারেন? আপনার নৈতিকতার দিক থেকে আপনার ওথ ভঙ্গ হয়ে যাচ্ছে, আপনি নাগরিক হিসাবে, মানুষ হিসাবে অধপতনের চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছে। কিন্তু মানুষ আপনাকে সরাসরি কেন আক্রমণ করে না, কেন বলে না? কারণ আপনার বডিগার্ড আছে, আপনার পুলিশ আছে, এবং আপনি অন্যায় করলেও রাষ্ট্র আপনাকে সমর্থন দিবে, কারণ তা নাহলে আবার রাষ্ট্র থাকে না। তাই রাষ্ট্র থাকার জন্য আপনার বিচারপতিকে এবং বিচারকদের প্রোটেকশন দিতে হচ্ছে। তারপরে বলি যে একজন জজ যদি আদেশ দেয়, হাইকোর্ট ডিভিশন থেকে আদেশ দিলে অ্যাপিলেট ডিভিশন যাবেন, ম্যাজিস্ট্রেট সাহেব আদেশ দিলে সেশন জজে যাবেন, সেশন জজের আদেশ দিলে হাইকোর্ট ডিভিশনে আসবেন।
তো হাইকোর্ট ডিভিশনে আসলে অ্যাপিলেট ডিভিশনে যাবেন, অ্যাপিলেট ডিভিশনের পরে যদি রিভিউ থাকে সেখানে যাবেন, কিন্তু আপনি তো আইন হাতে তুলে নিতে পারেন না, আপনি এজলার ভেঙে ফেলবেন। আজকে যদি লোয়ার কোর্টে এটা ভেঙে দেওয়া হয়, 2 দিন পর হাইকোর্টে তো এটা ভেঙে দেওয়া হবে, এবং হাইকোর্টে নজির ইতিমধ্যে দেখা গেছে কেউ চিফ জাস্টিসের দরজায় লাথি মেরেছেন, আবার বিচারপতিও হয়েছেন পুরস্কার হিসেবে। আবার কেউ কেউ নির্বাচন, সুপ্রিম কোর্টের নির্বাচন 43 দিন পরে দরজা ভেঙে ভোট গুনে সে নির্বাচিত সেক্রেটারি হয়েছেন। তো এখন এটা আমি কাউকে দোষারোপ করতে চাই না, দোষারোপ জনগণ করবে, আমি কে, এটা আমার ফিলিংসটা আপনার সাথে শেয়ার করলাম। তো জাতির ধন্যবাদ। আমি চাই যে এই দেশের মানুষ বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হোক, বিচার ব্যবস্থা ভালোভাবে চলুক, আমার আপনার জীবন নিরাপদ থাকুক, এবং বিচার ব্যবস্থা ভালোভাবে চলুক, বিচারকদেরও নিরাপত্তা থাকুক এবং অ্যাডভোকেট সাহেবদেরও নিরাপত্তা থাকুক। দুই গ্রুপ মিলে হারমোনিয়াস রিলেশনশিপ নিয়ে যেন আমরা বিচার ব্যবস্থাকে সততার সাথে, নিরপেক্ষতার সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর শাহজাহান সাজু। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমাদের বিচার ব্যবস্থার যে দুরবস্থার মধ্যে পড়ে যাচ্ছে এবং মানসিক যে আস্থাহীনতা, সেই আস্থাহীনতা আমরা চরম একটা কিন্তু দৃশ্য দেখলাম বরিশালে। এবং আশার কথা হলো, ডক্টর শাহজাহান সাজু নিজেও বললেন যে আশার কথা হলো এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে খুব ত্বরিত একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এই যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে আমরা চাই এটা যেন হঠাৎ আলোর ঝলকানির মতো একবারে শেষ না হয়ে যায়। আমরা যেন এই ধরনের ঘটনার আরো পুনরাবৃত্তি দেখি, যে কোনো ধরনের যে অন্যায় হলে পর যেন সঙ্গে সঙ্গে সরকার এমন ব্যবস্থা নেয় যার মাধ্যমে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাটা তৈরি হয়। কারণ মনে রাখতে হবে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা একবার ভেঙে গেলে সেই দেশে আর কিছু অবশিষ্ট থাকে না। প্রিয় দর্শক, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।